Look at this. Nobody told me to settle down. Day nights and late nights don't get around. But there's something about you I like. About you I like. I should slow down, but maybe I'm escaping. Hey guys, assalamu alaikum. This is Risha and welcome back to my another new video. অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা। আজকের ভিডিওতে থাকছে অন সিজনে কুয়াকাটা যাওয়ার সকল সুবিধা অসুবিধা। কুয়াকাটা গেলে কোথায় থাকবেন, কি কি স্পট আমরা ঘুরে দেখলাম, যাবতীয় ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। আমরা গিয়েছিলাম শ্যামলী পরিবহনে। এটি একটি এসি বাস আর এখানে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 850 টাকা করে। রাত 11টা 30 মিনিটে সায়দাবাদ থেকে আমাদের বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করে এবং ভোর 4টা 30 মিনিটে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। আমরা আসলে খুব ভোরে চলে এসেছিলাম, তবুও দেখলাম যে সবগুলো হোটেলই মোটামুটি খোলা ছিল। আমরা হোটেল মোহনা সম্পর্কে মোটামুটি একটি ধারণা নিয়ে এসেছি, কিন্তু আগে থেকে বুক করে আসিনি। এটা আমাদের একটি ভুল ছিল। আপনারা যদি আসেন অবশ্যই আগে থেকে প্রি বুকিং দিয়ে আসবেন, তাহলে হোটেলের বেস্ট রুমটি পাবেন। আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম, সে কারণে আমরা মোটামুটি একটি রুম পেয়েছি। আমাদের রুমটি ছিল 3 তলাতে আর এখন একদম ভোরবেলা, যার কারণে চারিপাশটা বেশ নিরিবিলি লাগছিল। হোটেলের পুরোটাই মোটামুটি ওয়েল ডেকোরেটেড ছিল, জায়গায় জায়গায় এরকম ফটো ফ্রেম দিয়ে সাজানো ছিল। এটা হচ্ছে 403 নাম্বার রুম। এখানে তারা 2টি বেডকে একটি করে একটি কাপল বেড বানিয়ে দিয়েছে। আর আসলে যেহেতু আমাদের আর কোনো অপশনও ছিল না, দ্যাটস ওয়াই আমাদের এখানেই থাকা লাগে। যেহেতু শীতকালে গিয়েছিলাম, সেক্ষেত্রে এসিটার প্রয়োজন হয়নি। এই রুমের ভাড়া আমাদের থেকে রেখেছিল 2000 টাকা করে পার নাইট। আর এখানে একটি টিভি ছিল, আছে একটা কমপ্লিমেন্টারি পানির বোতল। এই পাশে একটি ক্যাবিনেট ছিল আর এই পাশে হচ্ছে একটি ড্রেসিং টেবিল। আর এই ওয়াশরুমটা মোটামুটি বড় ছিল এবং একটু ক্লিন ছিল। তো এখন বাজে 5টা 20। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর চলে যাই বিচে সূর্যোদয় দেখতে। আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স ছিল 5 মিনিটের হাঁটার রাস্তা। দেন বিচে যেয়ে আমরা পুরোই অবাক হয়ে গিয়েছি, এখানে প্রচুর ভিড় ছিল। আর যেহেতু 21শে ফেব্রুয়ারি এবং শুক্রবারও ছিল, তাই এখানে প্রচুর ক্রাউড ছিল। আমরা একদম মেইন বিচ থেকে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম এবং এই সাইডটাতে একটু ফাঁকা পেয়েছি। আর এই দিকে একটা টিম মিলে গান গাচ্ছিল। তারপর আমরা সমুদ্র পাড়ে কিছুটা সময় কাটিয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি, ডাল এবং সবজি। টেস্ট অ্যাজ ইউজুয়াল। আমরা এই হোটেলে উঠেছি, হোটেল মোহনা ইন্টারন্যাশনাল। চলুন এবার ডে লাইটে হোটেলের ভিতরটা দেখানো যাক। হোটেলের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর, একদম সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। আমাদের রুমের সাথে মূলত একটি বারান্দাও ছিল আর এই দিক দিয়ে মূলত সিটি ভিউ আপনারা দেখতে পারবেন। যেহেতু হোটেলটি বিচ থেকে কিছুটা দূরে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কোনো সি ভিউ পাবেন না। দেন আমরা দুপুর 1টার দিকে চলে যাই লাঞ্চ করতে। আমরা এই জোয়ার ভাটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করি। আর এটা বললেন 200 তাহলে আপনার রূপচাঁদা প্যাকেজ নেই আর একটা ইয়া নেই। ভালো হবে ভাই, চিংড়ি ভালো হবে। প্যাকেজের মধ্যে কি কি থাকবে? ভাত ডাল সবজি। এখানে তারা প্যাকেজ হিসেবে প্রাইস রাখছিল। আমরা একটি সুরমা ইলিশ এবং চিংড়ি মাছের প্যাকেজ নিয়েছিলাম। টেস্ট আহামরি কিছু ছিল না, মোটামুটি খাওয়ার মতো ছিল। বিচে যাওয়ার পথে এরকম অনেকগুলো দোকান সামনে পাবেন, চাইলে প্রিয়জনদের জন্য কেনাকাটা করে নিতে পারেন।
রোদ থেকে বাঁচতে চাইলে এই ক্যাপগুলো নিয়ে নিতে পারেন। এগুলো 200 এবং 250 করে চাচ্ছিল, আপনারা দামাদামি করে আরও কিছুটা কমে নিতে পারবেন। এতে 250, এগুলি 200। আমরা সাইট সিইংয়ের জন্য এই বাইকটা 2 দিনের জন্য ভাড়া করেছি 1500 টাকা দিয়ে। আজকে যাব কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম দিকে, অর্থাৎ সূর্যাস্ত দেখতে, এবং আগামীকাল দেখব সূর্যোদয়। আর এটি হচ্ছে পশ্চিম বেড়িবাঁধ রোড। এই দিকে আছে শুটকিপল্লী, লেবুর বন, ঝাউবন, 3 নদীর মোহনা। আর পূর্ব দিকটাতে হলো গঙ্গামতির চর, কাউয়ার চর এবং বৌদ্ধ মন্দির সহ আরও কিছু স্পট আছে, সেগুলো আমরা কালকে ঘুরে দেখব। তারপর আমরা চলে আসলাম আমাদের আজকের প্রথম স্পট শুটকিপল্লীতে। এখানে খুব বড় একটি এলাকা জুড়ে শুটকি বানানো হয়। আপনারা যদি শুটকি নিতে চান তাহলে এখান থেকে নিয়ে নেবেন। এখানে দাম অন্য জায়গা থেকে কিছুটা হলেও কম পাবেন। আপনারা যদি বাইকে না এসে অটো দিয়ে আসেন তাহলে এই ভিতরের রাস্তা দিয়ে আসতে হবে, আর রাস্তাগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তারপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় স্পট লেবুর বনে। এইটা হচ্ছে লেবুর বন, যদিও কোনো লেবু গাছ নেই, তারপরে জায়গাটি কিন্তু খুব সুন্দর। তো বাইক থেকে নামার পর এখানে কিছু ফটোগ্রাফার আমাদের ফটো তোলার জন্য খুব রিকোয়েস্ট করছিল। কত করে পিস? 5 টাকা করে। আপনি তুলবেন, তোলার পরে যেটা ভালো হবে সেটার কিন্তু টাকা দিবেন। ভালো লাগবে সেটা নিতে, ভালো লাগবে বাদ দিয়ে দিবেন। মানে কোনোই নাই তো যে আমার এত বেশি নেওয়া লাগবে। আপনার যে সব তুললে যে আমি সবটা থেকে 10টা বলি 10টাই। আমি 10টা পছন্দ, আমি 10টা নিব। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে তাদের সাথে খুব ভালো করে ডিল করে নিয়েছিলাম যে আমরা যেই ছবি সিলেক্ট করব সেই কটারই পেমেন্ট করব। তারপরে দেখি যে আমাদের 200-250টার মতো ছবি হয়ে যায়। লেবুর বনে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে যায় ঝাউবন এবং 3 নদীর মোহনার উদ্দেশ্যে। আমরা একদম সমুদ্রের গা ঘেঁষে যাচ্ছিলাম। আপনারা যদি অটোতে আসেন তাহলে কিন্তু এই এক্সপেরিয়েন্সটা মিস করে ফেলবেন। যদি 1জন বা 2জন আসেন তাহলে চেষ্টা করবেন অবশ্যই বাইকে আসার। এই অনুভূতিটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল আমাদের কাছে। এবার আমরা চলে এলাম আমাদের পরের স্পট ঝাউবন দেখতে। আমাদেরকে এই বালির রাস্তাটা ক্রস করে তারপরে ঝাউবনের ভিতরে যেতে হবে। এটা আজকের জন্য আমাদের সর্বশেষ স্পট 3 নদীর মোহনা। এখান থেকে সানসেটটাকে খুব সুন্দর করে দেখা যায়। চাইলে এভাবে দোল খেতে খেতেও সানসেট এনজয় করতে পারবেন। এটা মেবি আমার কাছ থেকে 10 মিনিটের জন্য 30 টাকা নিয়েছিল। তারপর আমরা আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে যাই। দেন ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি রাতের কুয়াকাটা দেখতে। এটি হচ্ছে কুয়াকাটার ফিশ মার্কেট। আমরা আমাদের ডিনারটি আজকে এখান থেকে সেরে নিব। চারিদিকে পুরো একটি উৎসবমুখর পরিবেশ ছিল, আর এদিকে পাশে কিছু ফুচকা এবং চটপটের স্টল আছে। চাইলে সমুদ্রের গর্জন শুনতে শুনতে এখানে বসে এগুলো উপভোগ করতে পারেন। এটা হচ্ছে ফিশ মার্কেট। এখানে আপনারা অনেক রকমের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। এটা কি কোরাল? এটা কোরাল, হ্যাঁ।
কত কত করে? এটা কতটুক হবে? কতটুক হবে এটা? 600 গ্রাম। অক্টোপাস আছে এখানে। আর অক্টোপাস কত করে? অক্টোপাস কত করে মামা? আচ্ছা ভাই, 10 মিনিট কত সময় লাগবে? আপনারা কিন্তু অবশ্যই এখানে দামাদামি করে নেবেন। দামাদামি করলে প্রায় অর্ধেকের মতো ওরা দাম কমিয়ে রাখে। আর চেষ্টা করবেন যখন আপনাদের ফিশটা বারবিকিউ করা হবে তখন পাশে দাঁড়িয়ে থাকার জন্য। আমরা এখান থেকে একটি কোরাল নিয়েছিলাম যেটা পড়েছিল 350 টাকা। নিয়েছিলাম একটি অক্টোপাস, রেখেছে 100 টাকা, এবং স্কুইড রেখেছিল 80 টাকা করে। পাশেই আরেকটি দোকানে রুটি বানানো হচ্ছিল, পার পিস 10 টাকা করে। আর রুটির সাথে কিন্তু বারবিকিউটা ভালোই লাগছিল। পরদিন ভোর 4:30টার সময় আমরা যে বাইকটি ভাড়া করেছিলাম তিনি আমাদের হোটেলের নিচে চলে আসে। দেন আমরা চলে যাই সূর্যোদয় দেখতে। আর আজকে যাব কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকটাতে, অর্থাৎ গঙ্গামতির চর এবং কাওয়ার চর, এই সাইডগুলোতে। এখানে অনেকেই কিন্তু অলরেডি কাওয়ার চরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে সানরাইজ দেখার জন্য। আর এখন অনেক ভোরবেলা, যার কারণে চারিপাশটা খুবই অন্ধকার। আমরা বাইকের আলো দিয়ে সমুদ্রের পাশ ঘেঁষে যাচ্ছিলাম এবং পাশ থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল। এই জায়গাটার নাম কি? গঙ্গামতি স্যার। আচ্ছা, এটা একটা সুন্দর টাইপ করে, এখন গাছগুলো সব মারা গেছে তো দেখা যায় না। এটা একটা সুন্দর টাইপ দাঁড়ানোর সুযোগ নেই আমাদের, তো ওইখানে টাইপ হয়ে গেছে। আর আসার সময় তো আমরা এদিকে আসবো। ও আসার সময় এই জায়গাটা পাবো না? এরাম থেকে ওই বৌদ্ধ মন্দির যাবো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা আছি হচ্ছে গঙ্গামতির চরে। এখানে প্রচুর কুয়াশা, এই যেগুলো সব কিন্তু কুয়াশা। এখানে ছোট ছোট গাছ আছে, এই যে এগুলো কিন্তু গাছ। এখানে অনেক টুরিস্ট আছে, প্রচুর কুয়াশা, কুয়াশার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আমাদেরকে গঙ্গামতির চর থেকে এই বড় একটি নৌকার মাধ্যমে ওই পারে যেতে হবে। আর ওই পারে হচ্ছে কাওয়ার চর, যেখান থেকে সানরাইজটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে সবগুলো বাইক সিরিয়াল ধরে একটার পর একটা নৌকায় উঠছিল আর কয়েকটা করে করে ওই পারে নিয়ে যাচ্ছিল। বিষয়টা যদিও একটু রিস্কের ছিল, কিন্তু তারপর আমাদের কাছে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছে। আস্তে আস্তে অলরেডি সকাল হয়ে গিয়েছে, কিন্তু এখনও চারিপাশে প্রচুর কুয়াশা। ভাবা যায়। প্রতি বছর আসলে এগুলো সিজনে পড়ে না, এই যে গাছ দেখেন না, হ্যাঁ, বর্ষাকালে পড়ে। ও বর্ষাকালে প্রতি বছর এমন হয়। হ্যাঁ, প্রতি বছর হয়। যেমন ওই পানিটা যখন ভিতরে চলে যায় না, বালু আগে হয়ে যায় না, তখন শিকড় শুদ্ধ করে যায়। প্রতিটা গাছে শিকড় শুদ্ধ করে যায়। এই দিকটা দেখতে একটু ভয়ানক লাগছিল। এখানে অনেকগুলো বড় বড় গাছ একদম গোড়াসহ পড়ে গিয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে এগুলো হয়তো সিডোরে পড়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের রাইডার ভাইয়া জানালো যে এগুলো আসলে বর্ষাকালে যখন সমুদ্রের ঢেউ খুব বেশি থাকে তখন গাছের গোড়ার নিচ থেকে মাটিগুলো সরে যায়, যার কারণে এই গাছগুলো প্রতি বর্ষাতেই এভাবে ভেঙে ভেঙে পড়ে। এইটা হচ্ছে কাওয়ার চর। এই দিকটাতে জেলেদের অনেক বড় বড় নৌকা রাখা ছিল। আর এইটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, এখান থেকে নাকি সূর্যোদয় খুব ভালো করে দেখা যায়। তো আমরা আসার আগেই দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক মানুষের ভিড়। সবাই অলরেডি সূর্যোদয় দেখতে চলে এসেছে। আর যেহেতু ছুটির দিন ছিল, তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় ছিল এখানে। আসলে ছুটির দিনে কুয়াকাটা আসলে এরকম ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের ট্যুর প্ল্যানটি করবেন। আজকে আসলে এত পরিমাণে কুয়াশা ছিল যে সূর্যোদয় দেখাটা আর আমাদের হলো না। এখান থেকে নাকি সূর্যোদয়টা খুব সুন্দর করে দেখা যায়, একদম সমুদ্রের বুকের মাঝখান থেকে সূর্যের যে কমলা আভাটা সেটা নাকি খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। তো আমাদের আসলে ব্যাড লাক, আমরা এই ভিউটা আসলে দেখতে পারিনি। তারপর এখান থেকে চলে যাই আমরা মিনি সুইজারল্যান্ড, একটা জায়গা আছে সেখানে। তবে সমুদ্রে আসলে কিন্তু আপনি কখনোই হতাশ হবেন না, কারণ এখানে সব রকমের দৃশ্যই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। Can you hear my voice?
এখন চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে। আর এই জায়গাটিকে সুইজারল্যান্ড বলা হয় কারণ দূর থেকে ওই ঝাউবনগুলো দেখতে অনেকটা একটা সুইজারল্যান্ড একটা ভাইব দেয়। Save me, I'm running out of air. Calling out Mayday. Calling out Mayday. শিশিরগুলা একদম পুরা ক্রিস্টালের মতো লাগতেছে, মনে হচ্ছে যে বরফ জমে আছে। It's so dark out here in space. And it's been so long since I've seen a face. My eyes are shut but I can see the void between you and me. And I feel তারপর চলে আসলাম রাখাইন জাদু এবং বৌদ্ধ মন্দির দেখতে। এটা হচ্ছে রাখাইন মার্কেট, এখানে গেলে আপনারা রাখাইনদের তৈরি অনেক কিছু কিনতে পারবেন। আর এইটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে সম্ভবত আমাদের পার পার্সন 20 টাকা করে টিকিট লেগেছিল। ভেতরে ঢুকতে হলে আপনাকে জুতা বাইরে রেখে তারপর যেতে হবে। calling out Mayday. আর এইদিকে হচ্ছে মিষ্টি পানির কুয়া। Calling out Mayday. তারপর আমরা রাখাইন মার্কেট ঘুরে চলে যাই আবার হোটেলের উদ্দেশ্যে। আমাদের আজকেই আবার ঢাকা ব্যাক করতে হবে, যার কারণে আমরা সকাল সকাল সবগুলি স্পট দেখা শেষ করে এখন হোটেলে চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের 1 রাত 2 দিনের কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের যাত্রা এখানেই শেষ। আবার হোটেলের সামনে ভাইয়া আমাদের নামাই দিল। ভাইয়ার নাম যেন কি? মোহাম্মদ সাইদুল। অনেক ভালো মানুষ, আমাদের ফুল একদম অনেক ভালোভাবে ঘুরাইছে, সবকিছু দেখাইছে। আচ্ছা ভাইয়ার নাম্বার আমি দিয়ে দিব, সবাইকে আমাদের মতো সার্ভিস দিন।